দাদা আমি চলে আসছি আজকে আমাদের মূল বিষয়ে। মূল বিষয়ে আমরা যদি আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের একটি শব্দ বেশ শক্ত শব্দ হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল HNWI এই বিষয়টা কি একটু বলবেন এই জিনিসটা কি? ঠিক হ্যাঁ ধন্যবাদ। আসলে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা কথা বলবো, তার মাঝে প্রোগ্রামের সচরাচরই আমরা খুব কমন বিষয় নিয়ে কথা বলি, আবার প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা চাই কিছুটা অংশ যাতে আমরা একটু ডিটেলড, একটু হাই এন্ড বা একটু মোর অ্যাডভান্স ট্যাক্স প্ল্যানিং নিয়ে কথা বলার চেষ্টা করি আমরা সবসময়। তারই পরিপ্রেক্ষিতে আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব ভেবেছি সেটা হলো কিভাবে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস বা যারা একটু ওয়েল অফ, আমি বলবো যে একটু ভালোই ওয়েল অফ, ফর এক্সাম্পল যারা হয়তো 2 থেকে 2 মিলিয়ন পাউন্ড অ্যাবাভ ওয়ার্থের তাদের অ্যাসেট রয়েছে, সে ধরনের ইন্ডিভিজুয়ালসরা কিভাবে তাদের ট্যাক্স প্ল্যানিংকে করতে পারেন, কিভাবে তাদের ফিউচার ট্যাক্সের পরিমাণকে কমিয়ে আনতে পারেন, ইদার তারা এখানে থাকেন কিংবা ওভারসিজ থাকেন, নন ডম বা ডম, এই সমস্ত ভিত্তিতে আমরা কয়েকটা জিনিস বলার চেষ্টা করব যাতে তাদের ট্যাক্সের পরিমাণটা এফিশিয়েন্ট লেভেলে চলে আসে। তো প্রোগ্রামের এই অংশে আমরা ডিসকাস করছি হাই নেটওয়ার্থে যারা আছেন ইউকেতে, তারা তাদের যে ফিউচার ট্যাক্সেশন ইস্যুসগুলো আছে সেটাকে কিভাবে মিনিমাইজ করতে পারে। আগের প্রোগ্রামগুলোতে আমরা দেখেছি যে আপনার অ্যাসেট, আপনি যখন কেউ একজন মারা যান তার অ্যাসেটের উপরে কিন্তু ইনহেরিটেন্স ট্যাক্স দিতে হচ্ছে 40%, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করেছি যে কিভাবে সেই ইনহেরিটেন্স ট্যাক্সকে সেভ করা যায়, এবং আমরা আলোচনা করেছিলাম আপনি গিফট করতে পারেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ট্রান্সফার হতে পারে, আপনি ট্রাস্ট সেট আপ করতে পারেন বা আরো অন্যান্য কিছু। কিন্তু রিসেন্ট একটা আইন এসেছে, আমরা বলবো HMRC স্পটলাইট 69, এই আপডেটটার পরিপ্রেক্ষিতে আজকে এই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালের ব্যাপারটাকে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে আমরা প্রায় আলোচনা করে থাকি যে আপনি আপনার প্রপার্টি পোর্টফোলিওকে LLP-তে ট্রান্সফার করতে পারেন, এবং LLP-তে ট্রান্সফার করার পরে লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং ইনহেরিটেন্স ট্যাক্স এবং স্ট্যাম্প ডিউটি থেকে কিছু পরিমাণ সুবিধা পেতে পারেন। কিন্তু যেটা দেখা গেছে যে অনেকেই এই সেটআপটা করতে গিয়ে কিছু ভুল করছে। তাহলে আমি আবার শুরু থেকে শুরু করছি। ফর এক্সাম্পল, আপনি একজন ল্যান্ডলর্ড, আপনার অ্যারাউন্ড 10টা প্রপার্টি আছে, কিন্তু আপনার নিজের নামে আছে, আপনি কোনোদিনও কোম্পানি করেননি। তো এখন এইটাকে আপনি যদি নিজের নামে এগিয়ে যান তাহলে কিন্তু আপনার ট্যাক্সের পরিমাণ অনেক হিউজ। কিন্তু আপনি যদি এটাকে পার্টনারশিপ হিসেবে ডিক্লেয়ার করেন উইথ ইউর ওয়াইফ, কিংবা তারপরে লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করেন, তাহলে সেখানে ট্যাক্স প্ল্যানিংয়ের সুযোগ থাকে। কিন্তু যেটা নতুন এসেছে, অনেকেই এই জিনিসটা করতে গিয়ে যেই বেসিক ক্রাইটেরিয়াগুলো থাকে সেই ক্রাইটেরিয়াগুলো মিস করছে। আসলে ক্রাইটেরিয়াগুলো কি? আপনি যদি একটা লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি 20 আওয়ার্স কাজ করছেন সেখানে। এখন আপনি দেখা গেল 2টা বাই-টু-লেট প্রপার্টি আছে আপনার, এখন আপনি তো কোনো মতেই প্রমাণ করতে পারবেন না যে 2টা বাই-টু-লেট প্রপার্টিতে আপনাকে 20 আওয়ার্স কাজ করতে হচ্ছে টু ম্যানেজ দ্যাট প্রপার্টি। কিন্তু আপনার যদি দেখা গেল 2টা বড় HMO আছে, মানে 2টা বড় HMO হাউস আছে যেখানে অনেক মেইনটেনেন্সের কাজ আছে, সেক্ষেত্রে কিন্তু হয়তো বা প্রমাণ হতে পারে যে উইকলি 20 আওয়ার্স কাজ আপনাকে করতে হচ্ছে। সেকশন স্পট 69 যেটা বলতেছে যে আপনি LLP ক্রিয়েট করলেন, কিন্তু লিমিটেডে ট্রান্সফার করলেন, কিন্তু সেই লিমিটেড কোম্পানি একটা সময় গিয়ে আপনি লিকুইডেট করে দিচ্ছেন, এবং লিকুইডেট করে দিয়ে সেই কোম্পানিটা আবার বাইব্যাক করছেন আপনার নিজের নামে কিংবা ফ্যামিলি অন্য কোনো মেম্বারের নামে। আপনি যদি এই মেকানিজমটা ইউজ করেন তাহলে শুরুতে আপনি পার্সোনাল প্রপার্টিগুলো যখন LLP-তে ট্রান্সফার করছিলেন আপনি যে CGT মৌকুফ পেয়েছেন সেটা আর কিন্তু ইফেক্টিভ থাকবে না।
তার মানে হলো যে আমরা যারা ট্যাক্স প্ল্যানিং করে পার্সোনাল প্রপার্টিগুলোকে এলএলপিতে ট্রান্সফার করতাম এবং ফিউচারে সেটাকে লিমিটেড কোম্পানিতে নেওয়া হতো ট্যাক্স সেভ করার জন্য, প্রকারান্তে আপনি যদি সেই লিমিটেড কোম্পানিটাকে লিকুইডেট করেন এবং সেই অ্যাসেটগুলোকে কম ট্যাক্স পে করে আবার নিজের নামে নিতে চান, এটাকে এন্টি এভিডেন্স স্কিমের আওতায় আনা হয়েছে আন্ডার দিস স্পটলাইট 69। ইন জিস্ট, যারা কমিউনিটিতে প্রপার্টিগুলোকে এলএলপি করে লিমিটেড কোম্পানি করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কোয়ালিফাইং ক্রাইটেরিয়াগুলো যাতে মিট আপ হয়। এবং সেই কোয়ালিফাইং ক্রাইটেরিয়ার একটা প্রথম ক্রাইটেরিয়া হলো অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে সেই পার্টনারশিপে আপনি মিনিমাম আওয়ারলি 20 আওয়ার্স কাজ করেন। আগেই বলেছি, আপনার যদি অনলি 2টা বাই-টু-লেট প্রপার্টি থাকে, কখনোই এইচএমআরসি বিলিভ করবে না যে সেই 2টা প্রপার্টিকে ম্যানেজ করার জন্য আপনার 20 আওয়ার্স কাজ করতে হতে পারে। তো যেটা বলছিলাম যে কোয়ালিফাইং ক্রাইটেরিয়াটা খুবই জরুরি। আপনাকে মনে রাখতে হবে আপনি এলএলপি করতে হলে আপনাকে অবশ্যই 20 আওয়ার্সের ইকুইভ্যালেন্ট কাজের সুযোগটা দেখাতে হবে যে আপনি প্রপার্টি মেনটেনেন্স করার জন্য 20 আওয়ার্স কাজ করছেন। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি, আপনার প্রপার্টি পোর্টফোলিও যদি অ্যাটলিস্ট 7-8টা হয়, তাহলে মোটামুটি একটা স্টেজে বলা যায় যে আপনি আসলে এলএলপি করতে পারছেন এবং এলএলপি করার পরে লিমিটেড কোম্পানিতে যেতে পারছেন। তো এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং এটা এইচএমআরসি স্পটলাইট 69 বলতে এই জিনিসটাকে ওরা সামনে নিয়ে এসেছে যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত ইন্ডিভিজুয়ালস এই কাজটা আগে করেছেন কিন্তু পরবর্তীতে কোম্পানিটাকে লিকুইডেট করে ফেলছেন এবং সেই কোম্পানিকে বাইব্যাক করছেন থ্রু দেয়ার ওন সার্কেল, সেক্ষেত্রে সেই ক্যাপিটাল গেইন ট্যাক্সটুকু কিন্তু মাপ হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা। এখন আমরা আরেকটু আলোচনা করব যে ওভারসিজের যারা থাকেন, যারা নন-ডম। আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আপনি লাস্ট 20 বছরের মধ্যে 10 বছর ছিলেন দুবাই ছিলেন, এখন আপনি চাচ্ছেন কোনো কারণে আবার ইউকেতে ব্যাক করবেন। তো সিনারিটো এরকম যে আপনি দুবাইতে আছেন লাস্ট 10 বছর যাবত এবং এখন আপনি ইউকেতে আসবেন কোনো একটা কারণে, যেমন একটা টিপিক্যাল এক্সাম্পল হতে পারে আপনার ছেলে মেয়ে হয়তো বড় হয়েছে কিংবা তারা ইউনিভার্সিটিতে যাবে, আপনি চাচ্ছেন ইউকেতে আবার এসে তাদেরকে একটু সেটেল ডাউন করানোর জন্য আপনি হয়তো 4-5 বছর থাকবেন। রিসেন্ট একটা আপডেট হয়েছে যে আমরা এখন যেটা জানি যে ফরেন ইনকাম, প্রথমত তো আমরা জানি যে ইউকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যাদের আছে তাদেরকে কিন্তু ট্যাক্স দিতে হবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইনকামের উপর। এটা গেল একটা পার্ট। এখন আরেকটা পার্ট হলো যে আপনি যদি ফরেন কান্ট্রিতে থাকেন, ইউকেতে আসেন এবং ইউকেতে আপনার ফরেন ইনকামকে নিয়ে আসেন, তাহলে ট্যাক্স দিতে হবে কিনা। তার মানে আপনি এখানকার ডমিসাইল নন, মাত্র এসেছেন, তাহলে আপনার ইনকামের উপর ট্যাক্স দিতে হবে কিনা। রিসেন্ট ল যেটা বলে প্রথম 4 বছর কিন্তু আপনাকে ফরেন ইনকামের উপর ট্যাক্স দিতে হচ্ছে না। আমি আবার একটু র্যাপ করি যে ফর এক্সাম্পল আপনি দুবাই থেকে এখানে এসেছেন, অনেকদিন দুবাই ছিলেন, 10 বছর ছিলেন, এখন আপনি এখানে কোনো একটা কাজে এসেছেন বা ছেলে মেয়েকে সেটেল করতে এসেছেন, এখন আপনি আপনার দুবাইতে যে ইনকামগুলো আছে সেগুলো ইউকেতে আনতে চাচ্ছেন। আপ টু ফার্স্ট 4 ইয়ার্স আপনি যাই ইনকামগুলো আনছেন না কেন সেটার উপর কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তো এইটা ইট কুড বি ভেরি মাচ ইউজফুল ফর দোজ হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস যারা বাইরের দেশ থেকে ইউকেতে একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য সেটেল হতে চাচ্ছে। তো এই বিষয়টাও ইজ কোয়াইট ইম্পর্টেন্ট ফর হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস। একটা প্রশ্ন আছে, স্পটলাইট 69 গুলো এই যে 4 বছর পিরিয়ড, এদিকে কোনো টার্মিনোলজি আছে ট্যাক্স বা এইচএমআরসির জন্য যারা দুবাই থেকে বা পৃথিবীর অন্য জায়গা থেকে আসছেন প্রথম 4 বছরের জন্য নন-ডম বা এরকম কোনো টার্মিনোলজি আছে এদের জন্য? আমি যদি বলি, আপনি বলতে পারেন যে রিসেন্ট চেঞ্জেস ইন ডমিসাইল, রিসেন্ট চেঞ্জেস ইন ডমিসাইল ট্যাক্স স্ট্যাটাস। আগে ছিল কি যে রেমিটেন্স বেসিস ছিল, আপনি যখনই টাকা আনছেন তখনই ট্যাক্স দিতে হচ্ছে। বাট এখন যে সিস্টেমটা হয়েছে যে আপনাকে প্রথম 4 বছর সুযোগটা দেয়া হচ্ছে যে প্রথম 4 বছর
ফরেন ইনকামটা আপনি যতই রেমিট করেন না কেন ট্যাক্স ফ্রি, কিন্তু এরপর থেকে আপনি আবার ডোমেস্টিক রুলসে পড়ে যাবেন। আমরা প্রায় দেখি যে অনেকে বিভিন্ন কারণে কিন্তু দেশের বাইরে সেটেল হন, আবার বিভিন্ন কারণে এখানে আসেন। তো তখন যদি ওনাদেরকে লোকাল ট্যাক্স দিতে হয় তাহলে কিন্তু সিচুয়েশন একটু ডিফিকাল্ট হয়। তো সেক্ষেত্রে যারা হাই ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক বিদেশে থাকেন, ইউকেতে আসতে চাচ্ছেন, তাদের জন্য এই ইনফরমেশনটা কুড বি কোয়াইট ইন্টারেস্টিং। একজন ব্রিটিশ নাগরিক কতদিন বিদেশে থাকলে তারপর এই সুবিধা তিনি পাবেন? এই এক্সাক্ট 4 বছরের রুলটার জন্য ওনাকে অ্যাটলিস্ট বাইরে 10 বছর থাকতে হবে লাস্ট 20 ইয়ার্সের মধ্যে। জি, লাস্ট 20 ইয়ার্সের মধ্যে ইফ দে স্টে আউটসাইড 10 ইয়ার্স তাহলে ওনারা এই ফ্যাসিলিটিসটুকু পাবেন। কিন্তু আপনার রেসিডেন্সি রিকোয়ারমেন্ট তো 3 বছর। 3 বছরের বেশি একজন ব্যক্তি যদি বিলেতে বাইরে থাকেন, তিনি এসে নাগরিক সুবিধাগুলো পান না, বেনিফিট পান না, হাউজিং বেনিফিট পান না, বা অন্যান্য সুবিধাগুলো পান না। কিন্তু এই 3 বছরের যদি 5 বছরে কেউ থাকলো তাহলে ওই যে রেমিটেন্সের সুবিধা উনি পাচ্ছেন না, 10 বছর থাকতে হচ্ছে। এইটা কিন্তু প্রকারান্ত সুবিধাইটাই হচ্ছে যে আপনি যদি 10 বছর বাইরে থাকেন, বেসিক্যালি ইউ ট্রিটেড লাইক আ ডিফারেন্ট পিপল আর ডিফারেন্ট ন্যাশনালস। এখন আপনি যখন এখানে আসছেন, আপনি সেই ফার্স্ট 4 ইয়ার্সের বেনিফিটটা পাচ্ছেন যে আপনার ফরেন ইনকামকে কোনো ইউকে ট্যাক্স দিতে হচ্ছে না। সো ইউ হ্যাভ এ সেটেলমেন্ট পিরিয়ড, যে 4 বছরে আপনি আপনার অন্যান্য জিনিসগুলো সর্ট আউট করতে পারছেন। যে এটা মনে হয় একদম নতুন একটা বিধান, আগে ছিল না। জি। এখন আরেকটা জিনিস আমি বলবো একটু প্ল্যানিং ওয়াইজ ফর নেটওয়ার্থ এগেইন। তাহলে আমরা প্রথম শুরু করলাম নেটওয়ার্থে, যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এলএলপি থেকে লিমিটেড যখন করবেন, কিন্তু কোনোভাবে যদি সেই লিমিটেড কোম্পানিকে লিকুইডেট হতে হয়, তাদেরকে কিন্তু তারা সেই শুরুর সে বেনিফিটটা পাবেন। তারপর যেটা আমরা বললাম যে আপনি যদি একজন নন ডমিসাইল হন, রিসেন্টলি আপনি বিদেশ থেকে আসেন এবং 10 ইয়ার্স বাইরে ছিলেন, তাহলে ফার্স্ট 4 ইয়ার্স আপনাকে আপনার ফরেন ইনকামের উপর কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না। এখন আরেকটা জিনিস আমরা বলতে পারি যে আমরা তো আমাদের প্রপার্টিগুলোকে পার্টনারশিপ করলাম, কোম্পানিতে নিলাম, এরপরে কি, মানে এরপরে আমাদের সেভিংসটা কি হতে পারে? এখন ফর এক্সাম্পল আপনি 1 মিলিয়ন পাউন্ডের প্রপার্টি কোম্পানিকে ইনভেস্ট করলেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের 2টা শেয়ার, তার মানে কি 2টো শেয়ারের ভ্যালু কিন্তু অলমোস্ট 1 মিলিয়ন পাউন্ড। এখন আপনি চাইলে কিন্তু ছেলে মেয়েকেও শেয়ার হোল্ডার করতে পারেন, আপনি চাইলে গ্র্যান্ড চিলড্রেনদেরকেও শেয়ার হোল্ডিং দিতে পারেন সেই কোম্পানির। কিন্তু বিষয়টা হলো যখনই আপনি শেয়ার দিতে যাবেন তখনই কিন্তু ক্যাপিটাল গেইনের প্রশ্ন আসে, কেননা আপনি 1 মিলিয়ন পাউন্ডের একটা কোম্পানির শেয়ার দিয়ে দিচ্ছেন কাউকে। তাহলে এখানে ট্যাক্স প্ল্যানিং এর একটা সুবিধা হলো, এটার একটা নতুন টার্মিনোলজি আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে উই ক্যান গিভ দেম আ শেয়ার কল্ড গ্রোথ শেয়ার। তা আমি আবার টার্মিনোলজিটা আবারও বলছি যে এই জিনিসগুলো টু ওপেন আপ ফর হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস সাম প্ল্যানিং সাম প্রসেস। তাহলে সেটা নিয়ে আবারও বলছি, আপনি 1 থেকে 2 মিলিয়ন বা 3 মিলিয়ন পাউন্ডের প্রপার্টি দিয়ে একটা লিমিটেড কোম্পানি করেছেন, সেখানে আপনি এবং আপনার ওয়াইফ ইকুয়াল শেয়ার হোল্ডার, কিন্তু আপনি চাচ্ছেন শেয়ারগুলো কিছু শেয়ার ছেলে মেয়েকে দেওয়ার জন্য কিংবা গ্র্যান্ড চিলড্রেনদেরকে দেওয়ার জন্য। তাহলে কি করবেন? তাহলে যেটা হতে পারে যে আপনি তাদেরকে ডিফারেন্ট টাইপ অফ শেয়ার হোল্ডিং দিতে পারেন, উই কল ইট গ্রোথ শেয়ার, এবং সেই শেয়ার আপনি ক্যাপিটাল গেইনের বাইরে থেকেই দিতে পারেন। কিভাবে সম্ভব? মনে করুন আপনি যেদিন কোম্পানিতে প্রপার্টিজগুলো ইন্ট্রোডিউস করেছেন সেদিন ভ্যালু ছিল 1 মিলিয়ন পাউন্ড, কিন্তু সেদিন আপনি এবং আপনার ওয়াইফ 50-50 শেয়ার হোল্ড, লাইক একটা 2টা শেয়ার আছে আপনাদের। এখন আপনি চান আপনার চিলড্রেন বা গ্র্যান্ড চিলড্রেনদেরকে শেয়ার দেওয়ার জন্য, যেটা করা যেতে পারে, উই ক্যান ইন্ট্রোডিউস নিউ শেয়ারস, মেবি ক্লাস বি শেয়ারস, মেবি ক্লাস সি শেয়ারস, এবং সেখানে যেটা বলা থাকতে পারে যে এই নতুন শেয়ারগুলো ভ্যালু এক্সিস্টিং যে প্রপার্টি ভ্যালুগুলো আছে, এক্সিস্টিং যে কোম্পানি ভ্যালু আছে, সেটার সাথে কোনো লিঙ্ক থাকবে না। শুধুমাত্র ফিউচারে যে গেইনগুলো হচ্ছে সেই গেইনগুলোর মালিক হবে এই
নতুন শেয়ার হোল্ডার। এখন আপনি কোম্পানির শেয়ার দিয়ে দিলেন, ছেলে মেয়েকে দিয়ে দিলেন, গ্র্যান্ড চিলড্রেনদেরকে দিয়ে দিতে পারলেন, কিন্তু এমনও তো হতে পারে যে তারা শেয়ার হোল্ডার হয়ে দে ক্যান willingly, not willingly, knowingly, not knowingly, can misuse the properties, misuse the company. আপনি চাইলে আপনি আপনার শেয়ারকে মোর পাওয়ারফুল করতে পারেন বাই চেঞ্জিং দ্য আর্টিকেলস অফ দ্য কোম্পানি। তো যারা হাই নেটওয়ার্থ আছেন তাদেরকে প্ল্যানিং পারপাসে বলে রাখছি, আপনারা যখন প্রপার্টিকে কোম্পানিতে ইনভেস্ট করবেন, আপনারা ক্লাস অফ শেয়ারকে ডিফার করে আপনাদের অথরিটি, আপনাদের অ্যাবিলিটিকে কিন্তু ক্লাসিফাই করতে পারেন। সো সেই ক্ষেত্রে সিজিটিকেও সেভ করা সম্ভব। Ultimate Accounting and Tax Solutions, Chartered Accountants, Business and Tax Advisors এর দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে। সোল ট্রেডিং, সিআইএস, পার্টনারশিপ, চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস। ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায়। ফোন করুন 0208 507 0617।